জিজ্ঞাসা করে উঠল, কিয়াস ভাইয়া, তোমাকে একটা মেয়ে প্রপোজ করার পর তুমি নাকি লজ্জায় বাথরুমে চলে গিয়েছিলে, এটাই কি সেই বাথরুমওয়ালি? কিয়াস আহত চোখে তাকালো। সামান্য একটা কথাও আর এবার পেটে হজম হয় না। একদিন মজার ছলে এই কথা শেয়ার করেছিল তার সাথে, আর সে পুরো গোষ্ঠী শুদ্ধ সবাইকে জানিয়ে দিয়েছে। মুখের কোণে কিঞ্চিত অসহায়ত্ব তার। পূর্ণি জবাবে বলল, তবে একটা কথা পুরোপুরি সত্য না, আংশিক সত্য। 1 বছর আগের ঘটনা। ভার্সিটি প্রথম সেই দিন আমার টয়লেটে যাওয়ার ভীষণ তাড়া ছিল, তাই আশেপাশে কে আছে তা না দেখেই আমি টয়লেটে ছুটে যাচ্ছিলাম। এরপর ঘটে অঘটন। বের হয়ে আসার পর আমাকে হিরো বলে ডাক দেয় কিছু ছেলে। তারা হাত মেলায় বলে ওঠে, তুমি ভাই আসলে লয়াল, সুন্দরী মেয়েদেরও পাত্তা দাও না দেখছি। প্রপোজ করায় তুমি উল্টো বাথরুমে ঢুকে গেলে লজ্জায়। তখন আমি বেকুব বনে গেলাম, কি বলে এসব, তাই বলে উঠলাম, মানে? তারপর একজন বলে উঠল, বাজি ধরেছিলাম তোমাকে নিয়ে সুন্দরী একজন মেয়ের সাথে। মেয়েটা বলেছে তোমাকে পটিয়ে দেখাবে, তাও মাত্র 1 ঘন্টার মধ্যে। উল্টো মেয়েটা এখন বাজিতে হেরে গেছে। সেদিনের পর থেকে আমাকে লয়াল হিরো বলে ডাক হয় ভার্সিটিতে। বেশ, এইটাই আসল কাহিনী। পূর্ণি হতাশার সুর তুলল মুখে, বলল, দূর, মজা পাইলাম না। ভাবছিলাম মেয়ের তারা খেয়ে বাথরুমে ঢুকছিলাম। কিয়াস অবিশ্বাস্য নজরে তাকালো তাকে নিয়ে এমন সব ভাবে মেয়েটা। সে মুখে হাত রেখে বলল, আস্তাক ফিরুল্লাহ, এসব কি কইলি? আরাব আচমকায় হেসে উঠল। কিয়াসের কাঁধে চপার দিয়ে বলল, এ না হলে আমার ভাই, এগিয়ে যা, দোয়া করি। নাজমা ভয়ে আর অস্থিরতায় বারবার বাথরুমে আসা যাওয়া করছে। সে ক্লান্ত হয়ে পড়েছে এতবার সিট থেকে ওঠা নামায়, আবার ঠান্ডা শরীরও কাঁপছে তার। বুড়ো শরীর এত ধকল নিতে পারছে না। সৌরভ মায়ের জন্য গরম চা ঢেলে নিল। যদি শরীর তার কিছুটা উষ্ণতা পায়। নাজমা ধীরে ধীরে পান করলো। গা এলিয়ে বসলেন তিনি। মায়ের অস্থিরতা কমতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। শেষে আরাবকে কল দিল, বলল সবার জন্য চা নিয়ে যাওয়ার জন্য। চা পান করলে শরীরের ঠান্ডা কম অনুভব হয়। আরাব সৌরভের কথা শুনে কেবিন থেকে বেরিয়ে এলো। কেবিনে তখন পৌঁছি নেই। সে বাইরে এসে এদিক ওদিক খুঁজলো, যদি মেয়েটাকে খুঁজে পায়, কিন্তু খুঁজে পেল না। কিছু সময় পর দেখলো একটা কেবিনের পেছনে অন্ধকারের মাঝে দাঁড়ানো আছে পৌষি। আরাব আঁতকে উঠল। মেয়েটা পাগল নাকি? এইভাবে কেবিনের বাইরে কেন দাঁড়িয়ে আছে? তার সাথে জঘন্য কিছু তো হতে পারে। সে এগিয়ে এসে পৌষির পেছনে দাঁড়ালো। গলা খাকারি দিয়ে তার মনোযোগের উদ্দেশ্য। পৌষি অতর্কিত পেছনে মাথা ঘুরিয়ে নিল। আরাবকে দেখে কিঞ্চিত বিচলিত হলেও আগের মতো সটান দাঁড়িয়ে থাকলো। আরাব আরো একটু এগিয়ে গেল। কিঞ্চিত দূরত্ব তাদের মাঝে তখন বলল, মন খারাপ? নীরবতায় আচ্ছন্ন পৌষি মাথা নাড়িয়ে না বোঝালো। আরাব ফের জিজ্ঞাসা করলো, তাহলে একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি, ভেতরে অনেক শোরগোল, তার বাইরে বেরিয়ে এলাম। ভয় করছে না এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে? পৌষি আবারও নিচের মাথা নাড়ালো। মৃদু আলোয় বোঝা গেল না পৌষির মুখের অভিব্যক্তি, তবে কোনো কারণে মেয়েটা বড্ড ব্যথিত। আরাব কিছুটা গা ঘেঁষে দাঁড়ালো তার। শান্ত স্বরে কিছু প্রশ্ন ছুড়ল, কিন্তু আগে তো ভয় পেতে, সামান্য বাতাসেও ভয় পেতে, জানালার কিঞ্চিত শব্দেও হাউমাউ করে চিৎকার জুড়ে দিতে, নিজের ছায়াকেও ভয় পেতে, তবে সবচেয়ে বেশি নীরবতাকে ভয় পেতে। এখন শোরগোল ভালো লাগে না তোমার? আশ্চর্য লাগলো শুনে। পৌষের মুখে তাচ্ছিল মাখা সুপ্ত হাসি। সামান্য আলোয় আরাভের দেখা হলো না সেই হাসি। পৌষি বলে উঠল, বয়স হয়েছে, দিন বদলিয়েছে, সময়ের সাথে সাথে তো বদল আসে। আর এটা তো সামান্য বাচ্চাকালের ভয়, সেটাও এখন কেটে গেছে। তা তো দেখতেই পাচ্ছি, এখন তুমি পূর্ণ যুবতী। পৌষি তড়াক করে আরাভের দিকে তাকালো। কি মিন করে বলল তা বুঝলো না, কিন্তু তীব্র অস্বস্তিতে ডুবলো সে। আমতা আমতা করলো, কেবিনে ফিরে যাই। আরাব সায় জানালো। ওকে। রাত বাড়ল, সাথে বাড়ল সময়ের গতি। শীতল হাওয়ায় চলল কেবিনের ভেতরের হাস্যরসের আলাপন। ঘড়ির কাঁটায় রাত 10টা 30-এ পৌঁছাতেই গন্তব্যে এসে থামল তাদের ট্রেন। সবার চোখে মুখে উচ্ছ্বাস, নেত্রকোনায় প্রথম আসা তাদের। আকসার পরিবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে।
ট্রেন থেকে বেরোতেই শীতের প্রকোপ ভালোই টের পেল সবাই। কাঁপতে কাঁপতে গাড়িতে গিয়ে উঠল। রাত 11টার মাঝে আকসার বাড়িতে অবস্থান হলো তাদের। টিনের তৈরি বিশাল বড় ঘর, ঘরের চালও টিন দিয়ে তৈরি। রাতে ভালোভাবে বোঝা না গেলেও দেখলো বাড়ির আশপাশ গাছগাছালিতে ভরপুর। তবে বাড়ির পরিবেশ কেমন তা বোঝা গেল না তখন। কিন্তু আকসার পরিবার বেশ আতিথেয়তার সম্পন্ন পরিবার। তাদের জন্য দ্রুত খাবারের আয়োজন করা শুরু করে দিল। কোনো রকম কৌশল বিনিময় শেষে শুরু হলো খাবারের পর্ব। প্রায় 1.5 ঘন্টা ধরে চলল এই খাওয়ার পর্ব। খাবার শেষে ঘুমে ঠুলোমুলো সবাই। আকসার ছোট চাচা পুরুষদের নিয়ে গেলেন কামরা দেখানোর জন্য। তাদের দেওয়া হলো একটা কামরা। পাশের রুমে আবার ছেলেদের কামরা। মহিলাদের আলাদা করে, মেয়েদেরও আলাদা করে কামরা দিলেন। পার্থ আর আবার কিয়াসদের এক কামরায় থাকার ব্যবস্থা করা হলো। অন্যদিকে আকসার পৌষি ছিল এক কামরায়। বাকিরা সব আলাদা। ঘুমে অচেতন পুরো বাড়ি। অথচ পৌষের চোখে ঘুম নেই। চোখ জুড়ে অস্থিরতা বিরাজমান। রাত পোহালে নতুন দিনের শুরু, অথচ তার জীবনে মহাকালের শুরু। আরাপ নতুন জীবনে পা রাখবে দ্রুতই। তাই তো সুদূর ফেনি তারা নেত্রকোণে এসেছে। চোখ থেকে নোনা জল গড়ালো অজান্তেই। নিঃশব্দে ফুপিয়ে উঠল। কান্নার শব্দ যাতে আকসার কানে না যায়, তাই মুখে কাপড় গুছে দিল। ভোরের আলো ফুটতেই পাখির কলারলে মুখরিত হলো আকসাদের বাড়ি। ছেলেমেয়েরা এক এক করে উঠতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় তখন সকাল 8টা। আরিবা ঘুম থেকে উঠে মুগ্ধ হয়ে গেল। বিশাল টিনের ঘর, ঘরের চারপাশে বারান্দা, ঘরের মেঝে পাকা করা, পুরো ঘর আবার পাকা সিঁড়ি দিয়ে ঘেরাও করা। তাদের নিজস্ব পুকুর, পাশে আবার ফল বাগান। কিন্তু তখন পুকুর পাড় ঘন কুয়াশায় আচ্ছন্ন। শীতের হিমেল হাওয়া এসে গা ছুঁয়ে যাচ্ছে তার, অথচ সে ভ্রূক্ষেপহীন। গাছে হরেক রকম পাখি দেখে তার হুঁশ নেই। তাদের কিচিরমিচির শব্দ শুনে মুগ্ধতায় ডুবে গেল। তাদের ঘুম থেকে উঠতে কিছুটা দেরি হলেও বাড়ির মানুষদের উঠতে দেরি হয়নি। তারা রান্নাঘরে বেশ ব্যস্ত। সে দেখলো উঠানের এক কোণে মাটির উনুন বানানো হয়েছে। সেখানে রান্নায় ব্যস্ত রাঁধুনিরা। সে চারিপাশে চোখ বুলাচ্ছে। পুকুর পাড় ঘুরে এসে ঘরের সামনের পাকা সিঁড়িতে গিয়ে বসলো। এর কিছু সময় পর পূর্ণির আগমন হলো। সে হাই তুলতে তুলতে আরিবার কাছে এলো। কিঞ্চিত রাগে বহিঃপ্রকাশ তার চোখে মুখে। তাকে ঘুম থেকে আরিবা ডেকে তুলেনি কেন, সেজন্যই আরিবা মুখে জবাব না দিয়ে বিনিময়ে তাকে পুকুর পাড়ে ঘুরতে নিয়ে গেল। পূর্ণির রাগ ছিল মুহূর্তেই ফুরুত। এত সুন্দর দৃশ্য বোধহয় সে খুব কমই দেখেছে। তারা দুজন পুকুরের এক কোণে বানানো বাঁশের তৈরি মাচায় গিয়ে বসে পড়ল। শীতের সকালের মনোরম দৃশ্য দেখে দুজনে উচ্ছ্বসিত। গায়ের শাল কোনো রকম টেনে টুনে পড়েছে। ঠান্ডা অনুভূত হলেও সকালটা তাদের কাছে বেশ মিষ্টি লাগছে। গাছের ফাঁক ফোকর দিয়ে টুপটুপ করে শিশির বিন্দু গড়িয়ে পড়ছে। তাদের দুজনকে এভাবে বসতে দেখে কিয়াস আর পার্থ এগিয়ে এলো। চারজন বেঘরে ঘুমাচ্ছে তখনও। আকসা কয়েকবার ঘুরে গেল পৌষের রুম থেকে। সে কিছুটা আশাহত হলো। ভাবলো হয়তো মেয়েটা লম্বা জার্নির ধকল নিতে পারেনি, তাই আর ঘুম থেকে ওঠানোর জন্য তাড়া দেয়নি। কিন্তু প্রিয়া কিছুটা ক্ষুব্ধ হলো মেয়ের ওপর। বেড়াতে এসে এমন কাণ্ডহীন আচরণ সে মানতে নারাজ। ঘড়ির কাঁটায় তখন 9টার ঘরে। সে পৌষীকে ডাকার জন্য ছুটে এলো। ঠিক তখনই পৌষী বিছানায় ছেড়ে মাত্রই উঠেছে। চোখ মুখ কেমন ফুলে আছে। সে মেয়েকে 2-4টা কথা শুনিয়ে আবার বেরিয়ে গেল। তার মাথায় আসে না মেয়েটা এত দায়িত্বহীন কেন হলো। পৌষী রুম ছেড়ে বাইরে বেরিয়ে এলো। আকসার মা তাকে দেখে বলল, ভালো আছো আম্মু? সে হ্যাঁ বলে মাথা নাড়িয়ে জবাব দিল। তাকে খাওয়ার টেবিলে বসতে বললেও সে কিছুটা দ্বিধায় ভুগছিল। সবাই খেয়ে বসে আছে আর সে মাত্র ঘুম থেকে উঠল। লজ্জা আর জড়তায় যেন তাকে গিলে খাচ্ছিল সেই মুহূর্তে। তৎক্ষণাৎ হুট করে উপস্থিত হলো তাকে বাঁচানোর জন্য এক মানবদূত। চট করে তার পাশের টেবিলে বসে পড়ল। তার মুখের কোণে চলচল করছে উজ্জ্বল হাসি। আশেপাশে কি হচ্ছে সেসবের কিঞ্চিত পরোয়া নেই তার মাঝে। পৌষে তাজ্জব বনে গেল। এ লোক এত বেলা না খেয়ে কেন বসে আছে? সে জিজ্ঞাসা করার আগে আরাপ বলে উঠল,
তুমিও খাওনি, আমিও খাইনি। বাহ, কি দারুণ মিল আমাদের, তাই না পৌষ মাস? মধ্যাহ্নের শেষ প্রহর, দুপুরের খাবার শেষে বিমর্ষ বসে আছে পুকুর পাড়ে। সময় গড়িয়েছে বেশ, তাতে অবশ্যই হেলদোল নেই পৌষীর। দগ্ধ অন্তঃকরণ, অশ্রুশূন্য চোখ তার, কিন্তু দৃষ্টির পুকুরের স্বচ্ছ জলে নিবদ্ধ। মনটাকে সে তখন থেকে শাসিয়ে যাচ্ছে। এমনটাই তো হবার ছিল, তবে কেন মেনে নিতে পারছো না? দুপুরের খাবার টেবিলে বসে দেখছিল আরাবকে করা জামাই আতিথেয়তার দৃশ্য। সে তখন খাবারটা মুখে তুলেছিল কোনোভাবে। আরাব আকসা দুজনকে পাশাপাশি বসানো হলো। সে তাদের থেকে কিছুটা দূরত্বে। হবুর সময় শ্বশুর বাড়িতে প্রথম আগমনে তার জন্য করা হলো আস্ত মোরগ থেকে শুরু করে বাহারি রকমের খাবারের আয়োজন। নতুন জামাইকে দেখতে আত্মীয় স্বজনদের ভিড় ছিল সকাল থেকে। খাওয়া দাওয়া শেষে সবার ঘরে চলল বিয়ে নিয়েও পরিকল্পনা। কিভাবে বিয়ের আয়োজন করা হবে এদের মধ্যমণি ছিল আরাব। সবার কথার সাথে হু হতেই জবাব দিচ্ছিল সে শুধু। পৌষে পাশের রুম থেকে শুনে যাচ্ছিল এসব, কিন্তু যখন শুনল বিয়ে আগামী 2 দিনের মধ্যেই সম্পন্ন হবে। কাল হলুদের অনুষ্ঠান, পরশু বিয়ে, তবে বিয়ের পরবর্তী অনুষ্ঠান ফেনীতে হবে। এইটুকু শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছে। অবশেষে তার প্রিয় মানুষটার বিয়ে। নতুন জীবনের জন্য অবশ্যই তাকে অভিবাদন জানানো উচিত। সকালে বিয়ের জন্য কেনাকাটাও করতে দেখেছে। এত আনন্দঘন মুহূর্তের ভিড়েও সে আরাভের নির্লিপ্ততা দেখছে। কেমন যেন দায়সারা ভাব, তবে আকসারার মুখে ছিল প্রাণবন্ত হাসি। পরিবার হিসেবে আকসার পরিবার 10-এ 10। মেয়েকে উচ্চশিক্ষিত করতে কানাডায় পাঠিয়েছে। পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে, কিন্তু বিয়ের জন্য মেয়ের পছন্দকেই সম্পূর্ণ সমর্থন করে যাচ্ছে। কোনো প্রকার অভিযোগ নেই। আরাবকে প্রথম দেখাতেই পছন্দ তাদের। এমন পরিবার খুব ভাগ্য করেই পাওয়া যায়। সে হাসলো আনমনে। তার আরাব ভাই খুব ভাগ্যবান এমন একটা মেয়েকে জীবন সঙ্গী পেয়ে। অজান্তেই চোখের কোণে জল জমলো। গড়িয়ে পড়ার আগ মুহূর্তেই মুখে আকাশ পানে তুলে নিল। দূর দিগন্তের মাঝে নিজের শূন্য অভিব্যক্তি ব্যক্ত করলো। নীরবে মন কত কিছুই বলে যাচ্ছে। সে শুধু নিজেকে শান্ত রাখার আহ্বান জানাচ্ছে। কোনো এক অদৃশ্য বাঁধন ছিল, কিন্তু বিশ্বাসের মতো ছোট্ট শব্দের কোনো বাঁধন ছিল না আমাদের মাঝে। তাই তো তুমি আমার হয়েও আমার নও। ভালো থেকো প্রিয়। মনটা যখন বিক্ষিপ্ত, তখন কোনো এক বজ্রকণ্ঠের ক্ষুর স্বর ভেসে এলো কর্ণদয়ে। পৌষী সেদিকে চোখ তুলে তাকালো। তার সামনে দাঁড়িয়ে অগ্নিবর্ষণ করছে আরাব। দু চোয়াল শক্ত, চোখের কোণেও জ্বলন্ত অগ্নিকুণ্ডলী। এমন মুখাবয়বের হেতু তার জানা নেই। এইভাবে তাকে দেখার বিশেষ কোনো কারণও নেই আরাবের কাছে। তাও কেন এভাবে তাকিয়ে আছে জানতে ইচ্ছে করলো না তার। কিন্তু সে নির্লিপ্ত চাউনি ফেললো তার দিকে। অথচ ক্রোধানলের আগুনে চলছে আরাব। সে নিজের দূরত্ব কমিয়ে পৌষীর আরো নিকটবর্তী হলো। চোখে চোখ রেখে ছুড়ল তার অনাকাঙ্ক্ষিত এক তির্যক বাক্য। তোর কয়টা পুরুষ লাগে? পৌষী বাকরুদ্ধ এমন প্রশ্নে। আরাবের মুখে এত জঘন্য প্রশ্ন বোধহয় আজই শুনল। জবাব কি দেওয়া উচিত তার জানা নেই। অপ্রত্যাশিত আসা প্রশ্নের জবাবও দিল অপ্রত্যাশিতভাবে। মানে? আমি না হয় তোর পছন্দের তালিকায় ছিলাম না, কিন্তু সাফওয়ান তো ছিল। তাকে কার জন্য ছেড়ে দিলি? নাকি তোর পছন্দের তালিকাও বেশ চাহিদা সম্পন্ন পৌষী? আরাবের এমন হীন বাক্যে পৌষী যেন নিজের সত্তাই হারিয়ে বসেছে। বুকের ভেতরে এক তীক্ষ্ণ তীরের আঘাত হেনেছে যেন। চোখের দৃষ্টি তার সম্পূর্ণ আরাবের চোখের উপর। এই প্রথম তীক্ষ্ণ দৃষ্টি বিনিময় হচ্ছে তাদের দুজনের মধ্যে। আরাবের চোখে ক্রোধানল হলেও পৌষীর চোখে অবিশ্বাস্য। তার আরাব ভাই কি তবে এই সাফওয়ানের জন্যই তাকে ছেড়ে দিয়েছিল? এই জন্যই তার চোখে এত ঘৃণা তার জন্য? কিন্তু তার হিসেব মেলাতে বেশ কষ্ট হচ্ছে। একটা বার তো তাকে জিজ্ঞাসা করতে পারতো, অন্তত সত্যতা যাচাই করতে পারতো। কিন্তু তা করেনি আরাব, বরং তাকে ছেড়ে চলে গেছে। ফিরেছে নিজের হবু বউ নিয়ে। কই, সে তো একবারও বলেনি আরাব ভাই তুমি আমাকে রেখে কেন অন্য এক মেয়েতে মজেছ? তাকে কেন বিয়ে করছো? তাহলে
তাকে নিয়ে কেন এত মাথা ব্যথা তার। কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টি বিনিময় শেষে পৌঁছে নিচেই দৃষ্টি নামিয়ে নিয়েছে। শীতল গলায় বলে উঠল, আমি কাকে ছাড়বো কাকে রাখবো এটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়, নান অফ ইয়োর বিজনেস। মুহূর্তেই পৌষির বাম গাল জ্বলে উঠল আরাফের বলিষ্ঠ হাতের চড় খেয়ে। সে অবাক হলো না, এমনটা তার কাছে অপ্রত্যাশিত নয়, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতর দাবানলের আগুন পুড়ে অঙ্গার হচ্ছে সে, অথচ বাইরে থেকে বেশ শান্ত। মনে হচ্ছে অনেক হয়েছে, সহ্য যা করার সে করেছে, কিন্তু আর নয়। যা ভাবার সে ভেবে ফেলেছে। তার চোখ মুখ তাচ্ছিলের ভাব। বলে উঠল, কি সমস্যা? এতই পুরুষত্ব প্রমাণ করার শখ, তাহলে নিজের হবু বউয়ের সাথে দেখাও। তিনি একজন বাইরের মেয়ের গায়ে হাত তুলে নিজেকে কি প্রমাণ করতে চাইছো? আর একবার গায়ে হাত তুললে এখানে রণক্ষেত্র হয়ে যাবে কিন্তু আরাফ ভাই। আরাব বলল, অন্তত পুরুষত্ব প্রমাণ করতে আমার কোনো নারীর কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আফসোস, আমি ভাবতেও পারছি না তুই এতটা নিচে নেমে গিয়েছিস। চোখের মনি স্থির হয়ে আছে পৌষির। আরাফের চোখে চোখ রেখে শক্ত গলায় জবাব দিল, কারণ আমি খুবই নীচ জঘন্য, তাই নেমে গেছি। নেক্সট। আরাব কথা বাড়ালো না আর, হনহনিয়ে বেরিয়ে গেল পৌষির সামনে থেকে। অথচ তার মুঠোফোনে তখনও টুংটাং শব্দ তুলে নতুন মেসেজের আগমন দিচ্ছে। আধা ঘন্টা আগে সে বিছানায় শুয়ে কিছুক্ষণের জন্য চোখ বুজে নিল। সেই মুহূর্তে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। তার কাছে ভার্সিটির এক বন্ধু মেসেজ দিয়ে জানালো সাফওয়ান বিয়ে করেছে গতকাল। সে সাফওয়ানদের সদ্য বিয়ের একটা ছবিও তাকে পাঠালো। ছবিটার দিকে তাকিয়ে নির্বাক হতরুদ্ধ সে কিছু জিজ্ঞেস করার আগে তার সেই বন্ধু হঠাৎই বলল, জানিস দোস্ত, তোর কাজিন সাফওয়ানকে টকিয়েছে, কিন্তু বেশ কিছুদিন ডেটও করেছে দেখলাম। শেষে কিনা সাফওয়ানকে ছেড়ে দিল। সাফওয়ান কিন্তু তোর কাজিনকে অনেক ভালোবাসতো, অথচ তোর কাজিন তাকে মাঝপথে ছেড়ে দিয়েছে। আসলে দোস্ত, রাগ করিস না। তোর কাজিনও বাকি মেয়েদের মতোই কিভাবে একটা ছেলের জীবন নিয়ে খেললো, প্রতারক একটা। আরব সাফাই গাইতে পারেনি পৌষির হয়ে, তবে তাকে নিয়ে কেউ বাজে কথা বলবে সে এটা সহ্য করতে পারবে না। তাই তো কথার পৃষ্ঠে কথার তুমুল ঝগড়া সেই বন্ধুর সাথে। সাফওয়ানের নাম্বার নিয়ে কল দিয়েছে সাথে সাথে। পৌষের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য দোষলো খোঁজ সাফওয়ানকে। সাফওয়ান শুনে বাকরুদ্ধ, নিচে সাফাই গাইতে লাগলো, প্রথমত আমি পশুকে ঠকাইনি, না তাকে ছেড়ে দিয়েছিলাম, বরং দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের অপেক্ষা করেছি, কিন্তু পশুর মন গলাতে পারিনি। প্রথম আমার সাথে ভালো ব্যবহার, সুন্দর হাসি খুশি চললেও পরে ধীরে ধীরে সেই সম্পর্কের অবনতি ঘটে, কারণ ততদিনে নাকি পশুর জীবনে অন্য কেউ প্রবেশ করেছে। তাই সে আর আমাকে মেনে নিতে পারে না। কেমন মেয়ে ভাবতে পারছিস? তোর চাচাতো বোন আসলেই চরিত্রহীন, বুঝছিস? তার একজন হয় না, 14 জন লাগে। এতটুকু বলেই সে থামলো। নিজেকে বাঁচাতে আরাফের কাছে চরম সত্যি কথাটা লুকিয়ে গেছে বেশ কায়দা করে। বলতে গিয়েও বলা হয়নি পৌষি তাকে কখনোই পছন্দ করেনি, না কখনো ভালোবেসেছে। উল্টো তাকে শাসিয়ে গেছে দিনের পর দিন। তবে একবার অকপটে স্বীকার করেছিল তার কাছে সে বিবাহিত, তার স্বামী আছে। সে স্বামী নাকি খোদ আরাভি। সাফওয়ান একটা জিনিস তখনই ভালোই বুঝেছিল, এই আরাবের জন্যই পৌষি তার হয়নি, তাই তো আরাবকে হিংসে হতো তার। কিন্তু এই চরম সত্যটা সে লুকিয়ে গেছে তার পরিচিত বন্ধুদের কাছেও। ঈর্ষান্বিত হয়ে ইচ্ছাকৃত একটা মিথ্যে রটিয়েছে, পৌষি তাকে চিট করেছে। এতে যে সে তৃপ্তি পায় তা কিন্তু নয়, বরং রাগ হয়, ঘৃণা হয়। পৌষি কেন তার হয়নি, সে কেন আরাপ হতে পারেনি? তাহলে হয়তো পৌষি আজ তার হতো। কত কিছুই সে ভেবেছে, কিন্তু আরাবকে বিপরীতে কিছু বললে কেন যেন তৃপ্তির ঠেকুর তুলল মনে মনে। তবে সত্যি তার কষ্ট হয় পৌষির জন্য। মস্তিষ্ক টকবক করছে জ্বলন্ত লাভার মতো। এমন অপবাদ সহ্য হলো না আরাভের। যদি সম্ভব হতো তবে সে মোবাইলের ভেতরে প্রবেশ করে সাফওয়ানের কণ্ঠস্বর চেপে ধরত, কিন্তু আফসোস তা সম্ভব নয়। তবে হাল ছাড়েনি, কথার পৃষ্ঠে সেও জবাব দিয়েছে বেশ শক্ত গলায়।
চরিত্রহীন বলেই সে তোর মতো রাতারাতি প্রেমিক বদলে অন্য পুরুষকে বিয়ে করেনি, কখনো হাতে নাতে অন্য পুরুষের সাথে কট খায়নি। তোর কারণেই তোকে ছেড়ে দিয়েছে সে। তুই রাত কাটাস এক মেয়ের সাথে আর বিয়ে করিস অন্য মেয়েকে। নর্দমার নোংরা জলে পতিত হওয়া ফুলের চরিত্রের সুপুরুষ তুই, যে অন্যের চরিত্র নিয়ে কথা বলতে আসিস। পারলে নিজের বউকে পোশাকের মতো প্রেমিকা বদলানোর গল্পটা বলিস। চরিত্রের কেমন সার্টিফিকেট দেয় তোর বউ, তখন দেখিস। সাফওয়ানের ফিরতি জবাবের অপেক্ষায় সে আর অপেক্ষা করেনি। কল কেটে দিয়েছে মুহূর্তেই। আরাফের সমস্ত শরীর ক্ষোভে ফুঁসছে। তার পৌষ মাস এতটাও নির্লজ্জ নয়, কিন্তু তাদের সম্পর্কের ভাঙনের কারণ তার অজানা। যা হয়েছে ভালো হয়েছে। এই সাফওয়ান তার পৌষ মাসকে একদমই সুখে রাখতে পারতো না। এমন চরিত্রের পুরুষ খুবই ভয়ঙ্কর হয়। কিন্তু তার পৌষ মাসকে সত্যি সাফওয়ানকে ভুলে গেছে? তার জীবনে কি আর কেউ এসেছে এখন? মুখের কোণে তার বিদ্রুপের হাসি। নিজেই নিজেকে বিদ্রুপ করলো। তোমার পৌষ মাস যাকে ভালোবাসুক তাতে তোমার কি? তোমাকে তো আর বাসে না। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ধরণী বুকে। চাঁদের আলোয় রাতের খুঁটখুঁটে অন্ধকারের সমাপ্তি ঘটেছে। উজ্জ্বল আলো দৃশ্যমান, তবে এত চঞ্চল আলোর মাঝেও চৌচালা টিনের ঘর যেন আধার নেমেছে। সবার চোখে মুখে উদ্বেগ, উৎকণ্ঠার ছাপ। সবার চিন্তার বড় কারণ আরাপ ঘরে নেই। সে দুপুর থেকেই গায়েব, মুঠোফোনও বন্ধ সে তখন থেকেই। যোগাযোগের অন্য উপায় নেই এই অচেনা গ্রামে, তার কিছুই জানা নেই। যে কোনো বিপদ পেতে আছে। যদি বড় কোনো বিপদে পড়ে থাকে ছেলেটা। ঘরের মধ্যে সবাই জড়ো হয়ে বসে আছে, কিন্তু গৌরব বসে নেই। সে খুঁজতে বেরিয়েছে বহু আগেই, সবাইকে সান্ত্বনা দিয়ে বের হয়েছে। সে অবশ্যই আরাবকে নিয়েই ফিরবে, কিন্তু কোনো কারণ নেই। আলিশবাদ ছেলের শোকে পাথর হয়ে আছে। বড্ড ভয় হচ্ছে তার। তার ছেলেটা হুট করে কি হলো? 3 বছর আগেও তার ছেলে এমন সব কাজ করত। হুটহাট গায়েব হয়ে যেত। খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে তার বাবা ঘরে ফিরত তখন। শেষমেশ আরাবকে নদীর তীরে লেকের ধারে ঘুমন্ত পাওয়া যেত। আবার মাঝে মধ্যে হাতের মাঝে জ্বলন্ত নিকোটিনের ধোঁয়া উঠতে দেখত নির্জন নদীর তীরে। কিন্তু তার বাবাকে দেখলে নদীতে ফেলে দিত সঙ্গে সঙ্গে। তার বাবা এসব দেখে দীর্ঘশ্বাস ছাড়ত তখন। ছেলের শোকে হতাশ হয়ে বাসায় ফিরত। কত রাত ঘুমায়নি সে। ছেলের জন্য আফসোসে মরত। দীর্ঘশ্বাস ছেড়ে বলতো, আমার ছেলেকে মানুষ করতে পারেনি আরবের মা। ছেলেটা দিন দিন নেশাখোর হয়ে যাচ্ছে। দিনের 24 ঘন্টার মাঝে 20 ঘন্টা নিকোটিন উড়াতে দেখি। হঠাৎ করে আমার এত শান্ত গম্ভীর ছেলেটা নষ্ট হয়ে গেল কেন? কি পাপ করেছি আমি আরবের মা, বলতে পারবে? আলিশবা তখন নিশ্চুপ চোখের জল ফেলত। স্বামীকে সান্ত্বনা দেবার ভাষা তারও জানা নেই। আজও মনটা কুগাইছে। তার ছেলে আবারও সে আরাপ হয়ে যাবে, নাকি কোনো বিপদে পড়ল? নীরবে চোখের কোণে বেয়ে জল গড়ালো তার। উৎকণ্ঠা আর অস্থিরতায় বিমূঢ় হয়ে আছে। রুমের দরজা বন্ধ করে চোখ মুখ কুঁচকে বসে আছে আরিবা। তার মায়ের এমন অস্থিরতা দেখে বিরক্ত হলো কিছুটা। সামান্য দূরত্ব রেখে মায়ের সামনে মুখ ফসকে বলল, আম্মু এমন করে কেঁদো না তো। তুমি জানো তোমার ছেলে এমনই, কাউকে কিছু না বলে হুটহাট গায়েব হয়ে যাওয়া তার স্বভাবগত অভ্যাসের মধ্যে একটা, পুরোই খচ্চর একটা। আলিশবা চোখ তুলে তাকালো মেয়ের দিকে। কড়া করে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন শুধু। মনে মনে ছেলের জন্য প্রার্থনাই করছেন এখন। আরিবা সুযোগ পেয়ে ফের বলে উঠল, শোনো আম্মু, অতিরিক্ত আদরের নমুনা হচ্ছে তোমার ছেলে। আমি হইলে পিঠিয়ে পিঠে ছাল উঠাই দিতাম। আফসোস আমারে দুনিয়া নিয়ে আসছো তারপরে, নয়তো বড় বোন হওয়ার সুযোগ ওরে আমি প্রতি ঘন্টায় উত্তম মাধ্যম দিতাম। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল আলিশবার। ধমক দিয়ে বলল, এইসব কেমন কথাবার্তা? বড় ভাইকে পাওয়া যাচ্ছে না, কোথায় তার জন্য দোয়া করবে তা না, বসে বসে তার নামে মন্দ কথা বলছো, এগুলো ভালো না কিন্তু। আরিবা কিছু সময়ের জন্য চুপ করে বসলো, কিন্তু পরক্ষণেই বলে উঠল, তোমার ছেলের মনে কি চলছে সেটা তো সেই ভালো জানে। কাউকে যদি না বলে বুঝবো কিভাবে তার মনের কথা? এভাবে নিরুদ্দেশ না হয়ে বলতে তো পারতো, কিন্তু না, সেটা তো তোমার ছেলে করবে না।